মাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন, আমার কলিজার প্রিয় ভাই বোন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অশেষ রহমতে অনেক ভালো আছি। শারীরিকভাবে অসুস্থ থাকলেও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, কেননা আপনাদের সামনে আসতে পেরেছি। আমরা দ্রুত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাই প্রিয় ভাই বোন আমার। আমাদের লাইভ ক্লাসটা খুব দ্রুত শেয়ার দিয়ে দেই। যারা যারা আমাদের লাইভ ক্লাস দেখছেন সবাই সবাই আমার প্রিয় ভাই বোন সবাই দ্রুত জয়েন করে দেয়। আর আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই আমাকে জানান। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? প্রিয় ভাই বোন আমার, দ্রুত 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 সবাই লাইভটা শেয়ার করে দেবেন। দ্রুত সবাই লাইভটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। শাহজাহান আলী বলছেন ক্লিয়ার, ধন্যবাদ। আজকে আমরা খুবই সুন্দর একটা ক্লাস নিতে যাচ্ছি। প্রশ্ন সমাধান করব বিশ্লেষণমূলক। এরপরে আজকে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা হয়েছে, এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা সম্পূর্ণ আমরা বাংলার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দ্রুত যারা যারা লাইভে আছি প্রিয় ভাই বোন, কলেজের ভাই বোন আমার, দ্রুত আমরা লাইভটা শেয়ার করে দেই, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেই। যদি এখান থেকে অন্যরা একটু পরিমাণে উপকৃত হয় তাহলে এর বিনিময়ে আল্লাহ যেন আমাদের যা যা দান করেন। প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেবেন। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেবেন। আজকে আমরা প্রশ্ন সমাধান করব এবং এর পরে আজকে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্ন সমাধান করব। প্রিয় ভাই বোন আমার, দ্রুত আমাদের ক্লাসটা যত দ্রুত পারি শেয়ার করে দেই। শেয়ার করে দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দেব। আমাদের সাথে যুক্ত আছেন এখন অবধি 200 জন। প্রিয় ভাই বোন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন অবধি 200 জন।
সবাই দ্রুত শেয়ার করে দেই, আমরা খুব দ্রুত ক্লাস শেষ করব আজকে। কিভাবে সমাধানটা যেভাবে দিচ্ছি না কেন, একটু গবেষণামূলক সমাধান হবে, দ্রুত ক্লাসটাও শেষ হবে। এমনকি ক্লাস শেষে আজকের যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান করব। অনেকের অনেক প্রশ্নের মধ্যে কনফিউশন আছে, সেই কনফিউশনগুলো ইনশাআল্লাহ দূর করে দেবো ইনশাআল্লাহ আজকে। প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দিই একটু। সবার কাছ থেকে আজকে আমি মাত্র পাঁচটা করে শেয়ার যাচ্ছি, মাত্র 5টা। যারা যারা 5টা শেয়ার করবেন অবশ্যই 5 লিখে শেয়ার ডান দেবেন। 5 ডান লিখবেন। প্রিয় ভাই বোন আমার, অনেক গাইন আলী বানুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান সবার কাছ থেকে। সাউন্ড সিস্টেম ঠিক আছে, ধন্যবাদ। শেয়ার ডান, ধন্যবাদ। সবাই আমার প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার ডান লিখবেন। 5টা শেয়ার দিয়ে বিভিন্ন গ্রুপে, নিজের প্রোফাইলে, এমনকি মেসেঞ্জার গ্রুপে যারা আছেন তারা শেয়ার দিয়ে বলবেন 5 ডান। প্রিয় ভাই বোন আমার 5 ডান লিখবেন। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। দ্রুত, আরে দ্রুত। আবু ইউসুফ বলছেন শেয়ার ডান। তানজিমা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তানজিম আক্তার ডান। মাহমুদুল শেয়ার ডান, ধন্যবাদ। গাজীউর রহমান ওকে। লিজা আফরোজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা সবাই শেয়ার করে দেই, শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেই। জাহিন ভাই আপনাদের ক্লাসে আসছে, যদি না জানান তাহলে এটা আমার জন্য খুব দুঃখজনক ব্যাপার। প্রিয় ভাই বোন আমার, যদি ভালোবেসে থাকেন জাহিন ভাইয়ের জন্য একটা শেয়ার দেবেন। আচ্ছা, আমরা যদি ক্লাসে যাই, ক্লাসে গিয়ে দেখি যে আমাদের প্রশ্ন আজকে কি কি আছে। একদম সহজ সহজ প্রশ্ন। এই সহজ প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ আমরা সমাধান করবো, একটু বিস্তারিত আলোচনাও করব। আমাদের প্রথম প্রশ্নটা ছিল চর্যাপদে মোট কতজন পদকর্তা রয়েছে। চর্যাপদে মোট কতজন পদকর্তা রয়েছে? প্রিয় ভাই বোন আমার, মোট কতজন পদকর্তা রয়েছে? সবাই একটু উত্তর করি তো, তারপরে আমরা ব্যাখ্যায় চলে যাব। আমরা ব্যাখ্যায় চলে যাব। প্রচুর পরিমাণে কমেন্ট করবেন সবাই। আমার প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার ডান দেন, শেয়ার ডান লিখবেন। মাহমুদুল হক শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করে জানাবেন চর্যাপদের মোট পদকর্তা কতজন। খুব ভালোভাবে জানেন আজকে পরীক্ষাতেও চর্যাপদ নিয়ে প্রশ্ন এসেছে, ইনশাল্লাহ সেটার ব্যাখ্যাটা আমরা জানবো। শেয়ার ডান, ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন চর্যাপদে মোট কতটি পদকর্তা রয়েছে। ক 20 জন, খ 22 জন, গ 28 জন, ঘ 23 জন। অনেকে কমেন্ট করছেন। ফিরোজা বেগম, ইব্রাহিম খলিল, ধন্যবাদ। শেয়ার ডান বলেছেন। আমি আজকে সব আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে আমি 5টা শেয়ার ডান চাচ্ছি, 5টা। 5 ডান। 5টা করে শেয়ার চাচ্ছি। আচ্ছা, চর্যাপদে মোট কতটি পদকর্তা রয়েছে? সবাই একটু কমেন্টে জানাবেন। চর্যাপদে মোট কতজন পদকর্তা রয়েছে? লিমা ইসলাম, এমডি শুভ, মোহাম্মদ হায়াতুল্লাহ শেয়ার ডান, ধন্যবাদ। তাসনুবা জাহান তানিশা, ধন্যবাদ। 10টা শেয়ার ডান দিয়েছে। তাসনুবা জাহান তানিশা আপু 10টা শেয়ার ডান করে দিয়েছেন।
আচ্ছা, এখন আমরা যদি বলি যে চর্যাপদের কতজন পদকর্তা রয়েছে, চর্যাপদে কতজন পদকর্তা রয়েছে, আজকে আমরা একটা মোবাইল নাম্বার মনে রাখবো। কার মোবাইল নাম্বার? আমরা মোবাইল নাম্বারটা মনে রাখবো চরজালু কাকুর। চরজালু কাকুর মোবাইল নাম্বার মনে রাখবো। চরজালু কাকুর মোবাইল নাম্বার হচ্ছে 01907 512346। চরজালু কাকুর ফোন নাম্বার দিয়েছি আজকে। চরজালু কাকুর ফোন নম্বর 01907 515346 বা এখানে লিখতে পারেন আপনারা 502346 ফোন নাম্বার দিয়েছি, আমরা মনে রাখবো এই জিনিসটা। এখন এখানে দেখি আমরা যে চর্যালুর যে চর্যা কথাটা আছে, এই চর্যা কথা দ্বারা কি বোঝানো হয়েছে? চর্যালুর যে চর্যা কথাটা আছে, এই চর্যা দ্বারা বোঝানো হচ্ছে চর্যাপদ। চর্যাপদ, এই চর্যাপদটা আবিষ্কার হয়েছে কত সালে? 1907 সালে। 1907 সালে আবিষ্কৃত হয়েছে। সেটা আবার 1916 সালে প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর এটা আবিষ্কার করেছে কে? আমাদের হরপ্রসাদ শাস্ত্রী। আর লুতে বলবো আমরা লুইপা। লুতে কে? লুইপা। লুতে লুইপা। কাতে কাহনোপা। কাতে কাহনোপা। কাতে কাহনোপা। কুতে কুক্কুরিপা। কুতে কুক্কুরিপা। কুতে কুক্কুরিপা। তাহলে চর্যাপদ লুইপা, কাহনোপা, কুক্কুরিপা। আমরা ফোন নাম্বার দিয়েছি 01907 প্রিয় ভাই বোন আমার, যারা যারা আসছেন সবাই শেয়ার দেবেন, শেয়ার দেবেন, শেয়ার দেবেন। সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান লিখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এখন দেখি এই যে চর্যাপদের কথা বললাম, এই চর্যাপদটা আবিষ্কার হয়েছে 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এবং প্রকাশিত হয়েছে 1916 সালে। আর প্রকাশক বা আবিষ্কারক ছিল কে? হরপ্রসাদ শাস্ত্রী। এর মধ্যে লুইপার কথা যদি বলি, লুইপা হচ্ছে আদি কবি বলা হচ্ছে। লুইপা আদি কবি। লুইপা আদি কবি। যেহেতু তিনি প্রথম পদটা রচনা করেছেন, এর জন্য তাকে বলা হচ্ছে আদি কবি। আর কাতে কাহনোপা, তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ কবি। তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ কবি। কেন শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে? কারণ তিনি মোট পদ রচনা করেছেন 13টি। কয়টি পদ রচনা করেছেন? 13টি পদ রচনা করেছেন। আর এই লেখকদের মধ্যে বলা হচ্ছে কুক্কুরিপা একমাত্র মহিলা কবি। যদিও ভুসুকুপা কে ধারণা করা হচ্ছে, কিন্তু একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। আচ্ছা, এখন আদি কবি যদি লুইপা হয়, আদি কবি যদি লুইপা হয়, তাহলে যদি বলি প্রাচীন কবিকে, ভাইয়া খুব মনোযোগ সহকারে ক্লাসটা করি। এর পরের প্রশ্নগুলো আপনাদের উত্তর করতে হবে। যদি বলা হয় প্রাচীন কবিকে, প্রাচীন কবি, আমরা তো আদি কবির কথা জানি। প্রাচীন কবিকে, প্রাচীন কবি হচ্ছে সবরপা। অনেকে সবরপা বলেন, যেটা বললেন সমস্যা নাই। সবরপা হচ্ছে প্রাচীন কবি আর আদি কবি হচ্ছে লুইপা। এখন বলতে পারেন ভাইয়া প্রাচীন কবি আর আদি কবির মধ্যে পার্থক্য কোথায়? প্রাচীন কবি আর আদি কবির মধ্যে পার্থক্য কোথায়? আদি কবি হচ্ছে প্রথম পদকর্তা, মানে প্রথম পদটা রচনা করেছেন। আর প্রাচীন কবি বলতে এদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিল সবরপা বা সবরপা। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিল সবরপা বা সবরপা। এর জন্য সবরপাকে বলা হচ্ছে প্রাচীন কবি আর আদি কবি বলা হচ্ছে লুইপাকে। প্রিয় ভাই বোন আমার, আশা করি বুঝতে পেরেছি এতটুকু। এই যে চর্যালু কাকু কথা বললাম, চর্যালু কাকু, তাহলে চর্যাতে চর্যাপদ, লুতে লুইপা, কাতে কাহনোপা আর কুতে কুক্কুরিপা। লুইতে লুইপা হচ্ছে আদি কবি, কাতে কাহনোপা হচ্ছে শ্রেষ্ঠ কবি।
যার পদ মোট হচ্ছে 13টা। আর কুতে কুক্কুরিপা, কুক্কুরিপা হচ্ছে মহিলা কবি। আচ্ছা, এরপরে ভাইয়া এই যে আমরা যদি দেখি যে আমরা যে নাম্বারটা লিখেছিলাম সেই নাম্বারটা কি 0, আমরা যে নাম্বারটা লিখেছিলাম 01907502346। এখন এই যে আমরা তো 1907 সালে জানলাম যে 1907 সালে এটা আবিষ্কার হয়েছে, 1916 সালে প্রকাশ পেয়েছে। এর মধ্যে 50টা পদ ছিল, মতান্তরে 51টা পদ ছিল। 50 মতান্তরে 51টা পদ ছিল মোট। এখন পদ বলতে কি বোঝায়? পদ বলতে বোঝাচ্ছে কি এখানে ছন্দ ছিল বা এক একটা অন্তমিল সমূহ গান ছিল, সেটা হচ্ছে মোট 50টা মতান্তরে 51টা। তবে যদি 50 এবং 51 দুইটাই আমাদের অপশনে থাকে অবশ্যই আমরা 50 উত্তর করব। আর মোট লেখক ছিল 23 জন, মতান্তরে 24 জন। মোট লেখক ছিল 23 জন, মতান্তরে 24 জন। যদি 23 এবং 24 দুইটা অপশনে থাকে অবশ্যই আমাদের উত্তর করতে হবে 23 জন। অবশ্যই আমাকে উত্তর করতে হবে 23 জন। এর মধ্যে আবার যদি 46-এর কথা বলি, 46টা পদ পাওয়া যায়, কিন্তু 46টা না, ওটা হবে 46.5 পদ পাওয়া যায়। মোট 46.5টা পদ পাওয়া যায়, 46.5টা পদ পাওয়া যায়। কোনটা পদ পাওয়া যায়নি? পদ পাওয়া যায়নি 23, 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। 23, 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এর মধ্যে 23 নাম্বার পদের ভাইয়া একটু লক্ষ্য করুন 23 নাম্বার পদের মোট প্রতিটা পদে 10টি করে লাইন ছিল। প্রতিটা পদে 10টি করে লাইন ছিল, মাথায় রাখবেন এটা। প্রতিটা পদে 10টি করে লাইন ছিল, কিন্তু 23 নাম্বার পদের এই 10 লাইনের মধ্যে 6 লাইন পাওয়া যায় আর 4 লাইন পাওয়া যায় না। এর জন্য বলা হচ্ছে 23 নং পদটা খণ্ডাকারে পাওয়া গেছে, এমনকি বলা হচ্ছে অর্ধেক পাওয়া গেছে। যার জন্য তাহলে 24, 25, 48 এটা সম্পূর্ণই পাওয়া যায়নি, অর্থাৎ 3টা। আর এটার যদি অর্ধেক ধরি হচ্ছে 3.5টা। তাহলে এই 3.5টা পদ আমাদের পাওয়া যায়নি। কয়টা? এই 23 নম্বর পদের 10টা লাইনের মধ্যে 6টা লাইন পাওয়া গেছে আর 4টা লাইন পাওয়া যায়নি, যার কারণে আমরা অর্ধেক ধরেছি। কি ধরেছি? অর্ধেক ধরেছি। এর মধ্যে দেখি আমরা, তার জন্য বলেছি 24, 25, 48 সম্পূর্ণরূপে পাওয়া যায়নি, আর 23 নম্বর পদটা খণ্ডাকারে পাওয়া গেছে, যার জন্য বলা হচ্ছে 3.5টা। তাহলে 50 থেকে যদি 3.5টা বাদ যায় তাহলে থাকে কত? 46.5টা পদ পাওয়া গেছে আমাদের। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোন আমার উত্তর করে ফেলি যে চর্যাপদে মোট কতটি পদকর্তা রয়েছে? 20, 22, 28, 23। দেখি কয়জন পারছেন? 23 লিমা ইসলাম, আরমান শুভ, শেয়ার ডান। ধন্যবাদ সবাইকে। সবাই সনদ রয় বস, সনদ রয় বাংলা বস, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। স্যার টিকা পদ কয়টি? এরপরে বলেছেন কুক্কুরিপা বাঙালি মহিলা কবি। হ্যাঁ, এরপরে বলেছেন, দেখি সবাই উত্তর করবেন। চর্যাপদের মধ্যে কতটি পদকর্তা রয়েছে? কতজন পদকর্তা রয়েছে? উত্তর হবে 20 হবে না, 22 হবে না, 28 হবে না, উত্তর হবে কত? 23। এরপরেরটা অবশ্যই আপনারা উত্তর করবেন। তাহলে চর্যাপদে মোট পদকর্তা রয়েছে 23 জন। 23 জন। আমরা যেহেতু ব্যাখ্যা করেছি, এখন আমরা এটার উত্তর করতে পারবো চর্যাপদে কয়টি পদ পাওয়া যায়নি, কয়টি পদ পাওয়া যায় নাই। আমার প্রিয় ভাই বোন, আমরা কি সবাই শেয়ার দিয়েছি? যদি শেয়ার না দিয়ে থাকি অবশ্যই একটা শেয়ার দিয়ে আমরা আবার ক্লাসে চলে আসি। ক্লাসে আবার চলে আসি। আমাদের প্রশ্নটা কি? চর্যাপদে কয়টি পদ পাওয়া যায়নি। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নটার উত্তর করতে পারবেন। 4.5টি, 5.5টি, 6.5টি, 3.5টি। আমরা ক্লাসটা অনেক দ্রুত করব, কেননা আমরা এই ক্লাসের শেষে আবার আজকের যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধানে যাব।
সবাই সবাই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার ডান দেই। ফারিজ রহমান ধন্যবাদ, জসিম, মোহাম্মদ জসিম সবাই কমেন্ট করে জানাচ্ছেন। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন কি, চর্যাপদে কয়টি পদ পাওয়া যায়নি? 4.5টি, 5.5টি, 6.5টি, 3.5টি। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের পদ পাওয়া যায়নি কোনটা কোনটা। আমাদের পদ পাওয়া যায়নি 24, 23, 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এই তিনটা পদ সম্পূর্ণরূপে পাওয়া যায়নি। আর এই 23 নং পদ খণ্ডাকারে পাওয়া গেছে, খণ্ডাকারে, যার মধ্যে 10টি লাইনের মধ্যে 6 লাইন পাওয়া গেছে আর 4 লাইন পাওয়া যায়নি। এর জন্য বলা হচ্ছে অর্ধেক পাওয়া যায়নি। তাহলে এই 3 আর অর্ধেকে মিলে উত্তর হয় কত? 3.5টি। উত্তর হয় 3.5টি। উত্তর হয় 3.5টি। তাহলে ক উত্তর হবে না, খ উত্তর হবে না, গ উত্তর হবে না, উত্তর হবে ঘ। মোট 3.5টি পদ পাওয়া যায়নি। মোট 3.5টা পদ পাওয়া যায়নি। মোট 3.5টা পদ পাওয়া যায়নি। প্রিয় ভাই বোন আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন যদি পরবর্তী প্রশ্নে যাই, আপনারা খুব দ্রুত উত্তর করবেন যেন আমরা ক্লাসটা দ্রুত করতে পারি। আজকে অনেকগুলো প্রশ্ন সমাধান করব। আমরা সবাইকে শেয়ার দিয়ে জানিয়ে দেই আজকে অনেকগুলো প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। তাহলে চর্যাপদে কয়টি পদ পাওয়া যায়নি? 3.5টা পদ পাওয়া যায়নি। 3.5টা পদ পাওয়া যায়নি। কোন পদটা খণ্ডাকারে পাওয়া গেছে? এই 23 নং পদটা খণ্ডাকারে পাওয়া গেছে। পরের প্রশ্নে চলে যায়, সবাই উত্তর করবেন। চর্যাপদে আদি কবি কে? আমি একটু আগে বলেছি, প্রথম প্রশ্নের সময় বলেছি, চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি কে? আমি একটু আগে বলেছি। আদি কবি এবং প্রাচীন কবির মধ্যে পার্থক্য আছে। আদি কবি এবং প্রাচীন কবির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, সেটা বলেছি। আদি কবি এবং প্রাচীন কবির মধ্যে পার্থক্য আছে, আমি সেটা বলেছি। আদি কবি এবং প্রাচীন কবির মধ্যে পার্থক্য আছে। আমরা প্রশ্ন করেছি চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি কে? মোহাম্মদ জসিম, কথা ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। রবিউল ইসলাম, লাবিব। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, চর্যাপদের আদি কবি কে? কাহনপা, কুক্কুরিপা। এটার উচ্চারণ কিন্তু হবে কান্নপা না, অনেকেই কান্নপা বলেন, এটা উচ্চারণ হবে কাহনপা। উচ্চারণ হবে কাহনপা, কাহনপা। প্রথমে হ, এরপরে দন্তন্য নাও, এরপরে কুক্কুরিপা, লুইপা। আমরা জানি চর্যাপদের এই কাহনপাকে আমরা একটু আগে বলেছি, কাহনপা হচ্ছে শ্রেষ্ঠ কবি। কাহনপা হচ্ছে শ্রেষ্ঠ কবি। কাহনপা হচ্ছে শ্রেষ্ঠ কবি। কুক্কুরিপা, কুক্কুরিপা হচ্ছে মহিলা কবি। আর লুইপা, লুইপা হচ্ছে বলবো না। আর লারিনম্বি এই একজন লেখক যার কোনো পদ পাওয়া যায়নি। তাহলে উত্তর করবো আমরা, উত্তর কি? চর্যাপদের আদি কবিকে? আদি কবি হচ্ছে লুইপা, কেননা তিনি প্রথম পদ রচনা করেছেন। তিনি প্রথম পদ রচনা করেছেন, তার জন্য তাকে বলা হচ্ছে আদি কবি। আদি কবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মার্জিনা বিনতে, আচ্ছা তাহলে চর্যাপদের আদি কবি কে ভাইয়া? লুইপা। কাহনপাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ কবি, কুক্কুরিপাকে মহিলা কবি, লারিনম্বির কোনো পদ পাওয়া যায়নি, আর লুইপা হচ্ছে আদি কবি। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নে যদি চলে যাই খুব সুন্দর ভাবে, ভাইয়া 4 নম্বর প্রশ্নে চলে যাব, দেখি সবাই উত্তর করেছেন কিনা, আমরা সবাই উত্তর করেছি কিনা দেখি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 3, 4 উত্তর করবেন এইভাবে, 3-এর কত? ক, খ, গ নাকি ঘ? এইভাবে উত্তর করবেন, তাইলে বুঝতে পারবো। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা আমাকে ভালোবাসছেন, আমাকে ভালোবেসে এখানে আমাকে ভালোবেসে ক্লাস করছেন, তারা দেখি একটু লাভ রিয়াক্ট দেবেন তো। সবাই কমেন্টে লাভ দেবেন, সবাই কমেন্টে লাভ দেবেন। 4-5টা করে লাভ দেন তো দেখি। কারা কারা আমাকে ভালোবাসেন, কারা কারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন? সবাই
কারা কারা আমাকে ভালোবাসেন তারা একটু লাভ জানতো দেখি, দেখি কাদের মনে জায়গা করতে পেরেছি। জাহিন ভাই কাদের মনে জায়গা করতে পেরেছে? শুভ, এমডি শুভ, ধন্যবাদ। আচ্ছা, কমেন্টে লাভ লিখবেন, কমেন্টে লাভ দেবেন, কমেন্টে লাভ দিয়ে দেবেন। দেখেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ক্লাসটা খুব বোঝা যাচ্ছে, ধন্যবাদ। মোহাম্মদ জিন্না, ময়না আক্তার, মুস্তাইন বিল্লাহ, নিহার ইসলাম। আচ্ছা, এখন আমরা বললাম যে চর্যাপদের প্রাচীন কবিকে, একটু আগে বললাম চর্যাপদের প্রাচীন কবি, আদি কবি এবং শ্রেষ্ঠ কবির কথা বলছি। তাহলে এখন উত্তর কি হবে? 4 এর কত উত্তর হবে সেটা জানাবেন। 4 এর কত কবি? 4 এর কোনটা উত্তর হবে? চর্যাপদের প্রাচীন কবি। চর্যাপদের প্রাচীন কবি কাহ্নপা, কুক্কুরিপা, লুইপা নাকি শবরপা? শবরপাও বলা যায়। কাহ্নপা, কুক্কুরিপা, লুইপা নাকি শবরপা? ময়না আপু ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তার মানে অনেকে ভালোবাসেন আমাকে। প্রিয় ভাই বোন আমার, চর্যাপদের প্রাচীন কবিকে, চর্যাপদের প্রাচীন কবিকে আমরা কাহ্নপাকে বলেছি, কাহ্নপাকে বলেছি যে শ্রেষ্ঠ কবি, কুক্কুরিপা মহিলা কবি, লুইপা হচ্ছে আদি কবি। লুইপা কি? আদি কবি, আদি কবি। আর প্রাচীন কবি হচ্ছে শবরপা, সবচেয়ে বয়স্ক ছিল শবরপা, তার জন্য তাকে বলা হয় প্রাচীন কবি, তাকে বলা হয় প্রাচীন কবি। তাহলে 4 এর কত উত্তর হবে? 4 এর ঘ উত্তর হবে। কত? 4 এর ঘ, 4 এর ঘ, ঘ নাম্বার উত্তর হবে, ঘ নাম্বার উত্তর হবে। চর্যাপদ আসলে গুরুত্বপূর্ণ একটা টপিকস, ইনশাআল্লাহ এই টপিকস থেকে প্রতি বছর প্রতিটা জায়গা থেকে প্রশ্ন আসে, প্রতিটা জায়গায় প্রশ্ন আসে এই টপিকস থেকে। আমরা এই চর্যাপদ সম্পর্কে এত বিস্তর আলোচনা করবো আমাদের পেইড ব্যাচে। আজকে তো আমরা শুধুমাত্র প্রশ্ন সমাধান করছি, আমাদের পেইড ব্যাচগুলোতে একদম খুঁটিনাটি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হয় শুধুমাত্র চর্যাপদের উপর, শুধুমাত্র চর্যাপদের উপর। যারা আমাদের লেকচার আউটলাইন দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা চর্যাপদ নিয়ে কত গবেষণামূলক ক্লাস নিয়ে থাকি। অবশ্যই যারা যারা আমাদের অনলাইনে ক্লাসে থাকা অবস্থায় ভর্তি হবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে জাহিন ভাইয়ের পক্ষ থেকে। আমরা সবাই উত্তর করে ফেলি, আমরা সবাই উত্তর করে ফেলি চর্যাপদের প্রাচীন কবিকে, চর্যাপদের প্রাচীন কবিকে। ভাইয়া ভর্তি হবো কিভাবে? আমাদের পেজে মেসেজ দেবেন, আমাদের পেজে মেসেজ দেবেন। যারা যারা ভর্তি হতে চান আমাদের পেইড কোর্সে তারা তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে রাখবেন। এমনকি ক্লাস চলাকালীন অবস্থায় যারা যারা মেসেজ দেবেন তারা অবশ্যই দেখবেন স্পেশাল ডিসকাউন্ট আছে আমার পক্ষ থেকে, জাহিন ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট আছে। তাহলে উত্তর করছি আমরা কি? আমরা উত্তর করছি রেজওয়ানুল হক সাগর, ঘ। সিনহা রহমান লামিয়া, ঘ। রেকর্ড ক্লাস নাকি? বুঝতে পারছি না। না, এটা রেকর্ড ক্লাস না, এটা লাইভ ক্লাস চলছে। প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, আমরা উত্তর করি চর্যাপদের প্রাচীন কবিকে। চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে শবরপা, লুইপা হচ্ছে আদি কবি, কুক্কুরিপা মহিলা কবি, আর কাহ্নপাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ কবি। প্রিয় ভাই বোন আমার, শ্রেষ্ঠ কবি আমাদের সাথে যুক্ত হয়েছে 1000। প্রিয় ভাই বোন আমার, আমাদের সাথে যুক্ত হয়েছে 1000 কলিজার ভাই বোন, 1000 কলিজার ভাই বোন। আমরা ইনশাআল্লাহ ক্লাসটা খুবই দ্রুত নেব, এমনকি তথ্যপূর্ণ একটা ক্লাস নেব। আচ্ছা, আমরা বলছি কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়, কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। এখন দেখি এটা কোন কোন জায়গায় আসছে। এটা 18তম BCS আসছে, বাংলাদেশ কৃষি ব্যাংক 2020 সালে আসছে, বাংলাদেশ রেলওয়ে 2022 সালে আসছে, NSI তে 2019 সালে আসছে। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আমার প্রিয় ভাই বোন। আমরা সবাই উত্তর করে ফেলি। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? কোনটি অপ্রাণীবাচক? আমরা জানি বহুবচন শব্দটা প্রাণীবাচক, অপ্রাণীবাচক, প্রাণীবাচক আবার অপ্রাণীবাচক, 2 ভাগে ভাগ করেছে। 2 ভাবে ভাগ করা যায়, প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক, প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক। আচ্ছা, এখন এই প্রাণীবাচকের মধ্যে আছে আবার উন্নত প্রাণী, আবার ইতর প্রাণী, উন্নত প্রাণী এবং ইতর প্রাণী। আর অপ্রাণীবাচকের কোনো ভাগ আমরা করিনি। তাহলে প্রাণীবাচকের মধ্যে 2টা ভাগ আছে, উন্নত প্রাণী এবং ইতর প্রাণী, আর অপ্রাণীর কোনো ভাগ আমরা করিনি। তাহলে বলছি যে
এই যে বহুবচনবাচক শব্দ, বহুবচনবাচক শব্দ, বহুবচনবাচক শব্দ, এটা আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাণীবাচক আর একটা হচ্ছে অপ্রাণীবাচক। আমরা প্রশ্ন করেছি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি। দেখি আমার প্রিয় ভাই বোন উত্তর করবেন সবাই, আমার প্রিয় ভাই বোন সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, সবাই উত্তর করছেন কুল 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 কুল। আচ্ছা, বৃন্দ কুল বর্গগ্রাম, বৃন্দ কুল বর্গগ্রাম। আমি বলছি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি। সব উত্তর করেছেন বৃন্দ কুল বর্গগ্রাম। প্রশ্ন কি কঠিন হয়ে গেল নাকি বেশি? প্রশ্ন কি বেশি কঠিন হয়ে গেল? সবাই ভুল উত্তর করছেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আজকে একটু ব্যাখ্যা সহকারে বলছি। এই যে আমার তো প্রতিটা ক্লাসই ব্যাখ্যামূলক হয়, আপনাদের সাথে কয়েকটা প্রশ্ন আলোচনা করব। এই কয়েকটা প্রশ্নের মধ্যে যেন আমরা অনেক তথ্য পাই, সেইভাবে ইনশাআল্লাহ আলোচনা করি। প্রতিটা প্রশ্ন এইভাবে আলোচনা করি। তো যারা যারা একদম মেইন ক্লাস পেতে চান, একদম খুঁটিনাটি সম্পূর্ণ কিছু পেতে চান, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন। আর আমার লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় খালি মেসেজ দেবেন যে আমি কোর্সে ভর্তি হতে চাই, জাহিন ভাইয়ের স্পেশাল ডিসকাউন্টে ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এই যে বৃন্দর যে কথা বললাম, বৃন্দ প্রথম অপশনে কি আছে? বৃন্দ। এই বৃন্দ প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় শুধু, তাও কি উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কোন ব্যক্তি বললে পরে, উন্নত প্রাণী সবসময় ব্যক্তি হয়, উন্নত প্রাণী সবসময় ব্যক্তি হবে। তো ব্যক্তিকে বোঝালে আমরা বৃন্দ কথাটা বলি, অর্থাৎ বৃন্দটা উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হবে, অর্থাৎ প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আবার বর্গটাও যেমন ব্যক্তি বর্গ, পণ্ডিত বর্গ বলি না আমরা, তাহলে বর্গটাও শুধুমাত্র উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হবে, বর্গটাও উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হবে, বর্গটাও উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হবে। কুল, এই কুলটা আমরা উন্নত প্রাণী, অপ্রাণী এবং ইতর প্রাণী সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পক্ষীকুল বলতে পারি, কবিকুল বলতে পারি আমরা। তাহলে এই কুলটা প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রাণী এবং অপ্রাণী উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনো সমস্যা নেই। কুলটা প্রাণী এবং অপ্রাণী উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু গ্রাম, এই গ্রামটা হচ্ছে শুধুমাত্র অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, গ্রামটা শুধুমাত্র অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখি কারা কারা উত্তর করছেন। তানজিমা আক্তার, পারি না, পারেন না জন্যই তো ক্লাসে আসছেন, কোনো সমস্যা নেই, আপনি যে কমেন্ট করছেন এর জন্য আমি খুশি। তামান্না, ধন্যবাদ। গ্রাম গ্রাম গ্রাম, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? বৃন্দ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, বর্গ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, কুল কথাটা বা কুল বহুবচনবাচক শব্দটা প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই গ্রাম যে শব্দটা, এটা শুধুমাত্র অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আছে দাম, এটাও কিন্তু অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে গ্রাম এবং দাম, গ্রাম এবং দাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দরকার হয় আপনারা স্টার চিহ্ন দিয়ে রাখবেন। গ্রাম এবং দাম শুধুমাত্র অপ্রাণীবাচকের বহুবচনবাচক শব্দ। আশা করি সবাই বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা পরের প্রশ্নে কি চলে যাব? আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বহুত্ববাচক শব্দ নয়? প্রিয় ভাই বোন আমার, আশা করি উত্তর করতে পারবেন। ভুল হোক, আমার কথা হচ্ছে ভুল হোক, ভুল হবে জন্যই তো আমার কাছে আসছেন, ভুল হবে জন্য তো ক্লাস করছেন। প্রিয় ভাই বোন আমার, সবাই উত্তর করি। নিচের কোনটি বহুত্ববাচক শব্দ নয়, অর্থাৎ বহুবচনবাচক শব্দ নয়, বহুবচনবাচক শব্দ নয়। নিজেকে একটু যাচাই করেন তো, দেখি উত্তর কোনটা করতে পারেন। নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়? হ্যাঁ উর্মি আক্তার, আপনারটা হয়েছে, ধন্যবাদ। পান্নু ইসলাম, এমডি জোভান, সুজন, গ্রাম দিয়ে উদাহরণ। এরপরে স্যার আসসালামু আলাইকুম, সুজন ইসলাম বলেছেন গুচ্ছগ্রাম। মানবকুল, হ্যাঁ প্রাণী অপ্রাণী দুইটি ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাবিনা ইয়াসমিন, ধন্যবাদ, আপনার উত্তরটা হয়েছে। আচ্ছা, 6 কি উত্তর হবে প্লিজ ভাইয়া একটু কমেন্টে জানাবেন। 6 নম্বরে কি হবে? 6 নম্বরে কি হবে? এখানে বলেছি আমরা নিচের কোনটি বহুত্ববাচক শব্দ নয়? আবলি, দাম, পুঞ্জ, কুল। আবলি, দাম, পুঞ্জ, কুল। আবলি, দাম,
পুঞ্জ কুল। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আবলি এটা হচ্ছে বহুবচন বাচক শব্দ। দাম একটু আগেই আমি বলে দিলাম ইয়ের সাথে যে দামটাও কি বহুবচন বাচক শব্দ, এরপরে পুঞ্জটাও বহুবচন বাচক শব্দ। কিন্তু ভাইয়া এই যে কুল বানানো একটু আগে বললাম না, এই যে আগের প্রশ্নে আমরা দিয়েছি, আগের প্রশ্ন দিয়েছি যে এই যে কুল হচ্ছে কয় রসুকু কয় রসুকার, এরপরে ল, এই কুল মানে কিনারা, এই কুল মানে হচ্ছে, এই কুল মানে হচ্ছে কিনারা, এই কুল মানে হচ্ছে কিনারা। খুবই মনোযোগ দিয়ে বুঝবেন যে যদি দীর্ঘ উকার থাকে তাহলে হবে কিনারা, আর যদি হ্রস্ব উকার থাকে তাহলে হবে বংশ। আর যদি বংশ বোঝায় তাহলে অবশ্যই সেটা বহুবচন, যদি বংশ বোঝায় তাহলে অবশ্যই সেটা কি হবে বহুবচন হবে। তাহলে নিচের কোনটি বহুত্ববাচক শব্দ নয়? উত্তর কি হবে কুল। এই কুল দ্বারা কিনারা বোঝাচ্ছে, নদীর কিনারা, নদী কুল, সমুদ্র কুল, কিনারা বোঝাচ্ছে। তাহলে কিনারা যদি বোঝায় প্রিয় ভাই বোন আমার, তাহলে এটা কিভাবে উত্তর হয়? তাহলে উত্তর হচ্ছে কুল, সরি উত্তর হচ্ছে কুল। কুল বলতে কিনারা বোঝাচ্ছে, এটা বহুবচন বাচক শব্দ নয়। আর বাকি তিনটাই বহুবচন বাচক শব্দ, যেমন কবিতা বলি বলেন, গ্রন্থাবলী বলেন, এগুলো। ধন্যবাদ আমার প্রিয় ভাই বোন, সবাই উত্তর করতে পেরেছেন। আচ্ছা মিথু ধন্যবাদ। আশফাক কান্নাকাটির কিছু নাই ভাইয়া, আশা করি বুঝতে পেরেছি, না আশা করি বুঝতে পেরেছি, সবাই উত্তর করছেন, ধন্যবাদ অনেককে ধন্যবাদ। দেখি সেলিম আহমেদ জয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই উত্তর করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যদি পরের প্রশ্ন চলে যাই, দেখি আমার প্রিয় ভাই বোন উত্তর করতে পারেন কিনা। এটা 39তম বিসিএস এ আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উপসর্গ থেকে প্রশ্ন। উপসর্গ থেকে প্রশ্ন, নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? প্রথম অপশনে আছে আষাঢ়, দ্বিতীয় অপশনে আঘাটা, আয়না, আনন। আষাঢ়, আঘাটা, আয়না, আনন। আষাঢ়, আঘাটা, আয়না, আনন। আমার প্রিয় ভাই বোন সবাই উত্তর করবেন তো দেখি, সবাই সবাই উত্তর করবেন। দেখি কারা কারা পারেন, কারা কারা বুঝতে পারছেন, কারা কারা মনোযোগ দিচ্ছেন, সবাই একটু উত্তর করে বলবেন যে উত্তর কি হবে। নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? ধন্যবাদ তাসলিমা ইসলাম, সবাই ঠিক, তবে কেউ ভুল। আচ্ছা আনন, আঘাটা, 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 আনন, আয়না, আনন। আচ্ছা সবাই উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার, সবাই উত্তর করবেন। জোভান ধন্যবাদ, উত্তর করেন, কোনো সমস্যা নেই। আপনি ভুল করবেন কিন্তু উত্তর করতে হবে, ভুল করবেন কিন্তু উত্তর করতে হবে। আচ্ছা এখন দেখি ভাইয়া, আষাঢ় তো একটা মাসের নাম, এটা উত্তর হবে না। আয়না একটা পূর্ণাঙ্গ শব্দ, এখানে কোনো প্রকার উপসর্গ যুক্ত হয় নাই। আনন এটাও কি পূর্ণাঙ্গ একটা শব্দ, কোনো প্রকার ভাবে উপসর্গ যুক্ত হয় নাই। আঘাটা ঘাট নহে এমন, আঘাটা ঘাট নহে এমন, এই আটা হচ্ছে উপসর্গ। আটা কি উপসর্গ ভাইয়া। উপসর্গটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। উপসর্গের যদি প্রকার নিয়ে আলোচনা করি তাহলে উপসর্গ আমরা জানি উপসর্গ কত প্রকার। উপসর্গকে ভাগ করেছি আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাংলা, তৎসম বা সংস্কৃত এবং বিদেশি। বাংলা, তৎসম এবং বিদেশি। এখন বাংলার ক্ষেত্রে যদি ধরি, তৎসম ক্ষেত্রে যদি ধরি, বাংলাতে কয়টা উপসর্গ আছে মোট?
বাংলাতে সবাই একটু কমেন্ট করে জানান তো প্রিয় ভাই বোন, বাংলাতে কয়টি উপসর্গ রয়েছে? বাংলায় কয়টি উপসর্গ রয়েছে? বাংলায় কয়টি উপসর্গ রয়েছে? বাংলা কয়টি উপসর্গ, তৎসম কয়টি উপসর্গ, বিদেশি উপসর্গ এটা বলা দরকার, এটা আমি বলবো, সমস্যা নেই। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ কতটি? এই উপসর্গ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ মোট কতটি? ভূতের আলো, ধন্যবাদ স্যার সুন্দর করে বোঝানোর জন্য। মহিউদ্দিন ব্যাপারী, মিরাজ মির, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখি বাংলা উপসর্গ আমরা জানি মোট, বাংলা উপসর্গ মোট 21টি, তাই না? অ, অগা, অ, জনা, আ, আর, আনা, ইতি, উনি, কত, কুনি, পাতি, বিবরম, শশা, সু, হা। এখন তৎসম উপসর্গ কয়টা? 20টা। এখন এই 20 আর 21 এই মোট 41টি উপসর্গের মধ্যে আমরা মিল পাই 4টি উপসর্গের। সেটা কি কি ভাইয়া? সেটা হচ্ছে আ, সু, বি, নি, এই 4টা উপসর্গের মিল পাই আমরা। আর বিদেশি উপসর্গের মধ্যে উর্দু এবং হিন্দি, উর্দু এবং হিন্দি একই উপসর্গ, উর্দু এবং হিন্দি। বিদেশি উপসর্গের মধ্যে উর্দু এবং হিন্দি একটা উপসর্গ আছে, উর্দু এবং হিন্দিতে একটা উপসর্গ আছে, সেটা হচ্ছে হর। সেটা কি ভাইয়া? হর। হর উপসর্গটা মিল পাই। যদি উর্দু উপসর্গ কোনটি বলে হর হবে, হিন্দি উপসর্গ কোনটি বলে হর হবে। হর, হামেশা, হর, রোজ, এগুলো। আর বাংলা এবং তৎসমর ক্ষেত্রে আমরা 4টা উপসর্গে মিল পাই, আ, সু, বি, নি। সবাই জানি এটার উত্তর জানি। তাহলে আমাদের নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? সেটা হচ্ছে আ ঘাটা। আ ঘাটার আ হচ্ছে উপসর্গ, আ ঘাটার আ হচ্ছে উপসর্গ, আ ঘাটার আ হচ্ছে উপসর্গ। আর আয়না মূল শব্দ, আনন্দ মূল শব্দ, আশারটাও মূল শব্দ। এখন আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি তুহিন খান, ধন্যবাদ। তানহা ইসলাম, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নে যদি চলে যাই, আমি বলছি ভাইয়া আজকে ক্লাসের পরে খাদ্য অধিদপ্তরে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ। হিন্দি উপসর্গ কোনটি? সবাই উত্তর করবো এটার। হিন্দি উপসর্গ কোনটি? সবাই এটার উত্তর করব। সবাই এটার উত্তর করবি ভাই। হিন্দি উপসর্গ কোনটি? বা এখানে যদি বলা হয় উর্দু উপসর্গ কোনটা? উর্দু উপসর্গ কোনটি? একই রকম উত্তর হবে। হিন্দি উপসর্গ কোনটি? উর্দু উপসর্গ কোনটি? সেলিম রেজা, রোহান ফারহান, মনসুরা আফরিন। আচ্ছা, দেখতে সমস্যা হচ্ছে। হিন্দি উপসর্গ কোনটি? আমরা বলেছি হিন্দি উপসর্গ কোনটি? আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন না দেখছি, আরেকটু মনোযোগ দিতে হবে, আরেকটু মনোযোগ দিতে হবে। আমিনুর ইসলাম, উত্তর ভুল হয়েছে, আরেকটু মনোযোগ দিতে হবে। প্রিয় ভাই বোন আমার, আচ্ছা সবাই উত্তর করছেন। মারজানা আক্তার, কুয়াশা জড়ানো সকাল। আচ্ছা, আশরাফুল ইসলাম, তাহমিনা বেগম, জাহিদা আক্তার উত্তর করছেন কি? হিন্দি উপসর্গ বা উর্দু উপসর্গ কোনটি? খয়ের উত্তর করেছেন কেউ, নিম উত্তর করেছেন কেউ, দর উত্তর করেছেন কেউ, আবার কেউ হর উত্তর করেছেন। আমি একটু আগে বললাম হিন্দি এবং উর্দুতে একটা উপসর্গ, সেটা হচ্ছে হর। একটা উপসর্গ, সেটা কি? হর। তাহলে উত্তর 1 হবে না, 2 হবে না, 3 হবে না, উত্তর হবে 4। ঘ নম্বর উত্তর হবে, ঘ উত্তর হবে। প্রিয় ভাই বোন আমার, ঘ উত্তর হবে, ঘ উত্তর হবে হর। হিন্দি উপসর্গ কোনটি? হর। এবং উর্দু উপসর্গ কোনটি? হর। নিচের কোনটি বাংলা উপসর্গ নয়? এটা সবাই উত্তর করবেন। নিচের কোনটি বাংলা উপসর্গ নয়? নিচের কোনটি বাংলা উপসর্গ নয়? দেখি উত্তর করবেন সবাই। নিচের কোনটি বাংলা উপসর্গ নয়? নিচের কোনটি বাংলা উপসর্গ নয়? আর পাতিরাম পরা, আর পাতিরাম পরা, আর পাতিরাম পরা। আর পাতিরাম পরা
হিন্দি আর উর্দুর একটাই উপসর্গ, সেটা হচ্ছে হর, এছাড়া আর কোনো উপসর্গ নেই। অনেকে উত্তর করছেন। আচ্ছা, নিচের কোনটি বাংলা উপসর্গ নয় বলেছি? একটা কথা মাথায় রাখবেন, আমি এখানে বলেছি বাংলা উপসর্গ নয়, সবাই বাংলা উপসর্গ উত্তর করছেন। আবার যদি আমি মুখ দিয়ে বলি সেটা শুনে উত্তর করতে পারবেন। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনি, কদ, কুনি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তাহলে আমরা এর মধ্যে রাম পেলাম, পাতি পেলাম, আর কি পেলাম? সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার। শিশির বিন্দু, ধন্যবাদ। আচ্ছা, কেউ কেউ আছেন শুধুমাত্র অন্যের উত্তর দেখছেন, নিজে উত্তর করছেন না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা সবাই উত্তর করবেন, ভুল হোক, আমার কথা হচ্ছে ভুল হোক, কিন্তু সেটা তো উত্তর করার পরে আপনি আর কখনো সেটা ভুলবেন না, উত্তর করার পরে সেটা আর কখনো ভুলবেন না। কোনটি বাংলা উপসর্গ নয় বলেছি? কোনটি বাংলা উপসর্গ নয় বলেছি? তাহলে আর পাতি রাম পরা, আর পাতি রাম পরা কোনটি বাংলা উপসর্গ নয়? তাহলে আরও বাংলা উপসর্গ, পাতিও বাংলা উপসর্গ, রামও বাংলা উপসর্গ, পরাটা সংস্কৃত উপসর্গ। তাহলে উত্তর হবে ঘ। উত্তর হবে কি ভাইয়া? ঘ উত্তর হবে, ঘ ঘ ঘ। প্র পরা অপসমনি, এটা হচ্ছে সংস্কৃত শব্দ, সংস্কৃত উপসর্গ। প্র পরা অপসমনি, এগুলো কি সংস্কৃত উপসর্গ। তাহলে উত্তর হবে কি? পরা। উত্তর হবে পরা। তাহলে আর, পাতি, রাম এই তিনটাই বাংলা উপসর্গ, আর একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। আচ্ছা ভাইয়া, পরের প্রশ্নে চলে যাই। এই তো খুবই গুরুত্বপূর্ণ, এটা উপসর্গ পারা ছাড়া সম্ভব না। এরকম প্রশ্ন একাধিকবার আসছে, ইনশাল্লাহ বিশ্লেষণ করব এই ক্লাসের মধ্যেই। সমবিব্যাহার শব্দে কয়টি উপসর্গ আছে? সমবিব্যাহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? সমবিব্যাহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? সমবিব্যাহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? 2টি, 3টি, 4টি, 5টি। সমবিব্যাহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? নাহির ইসলাম, হ্যাঁ পড়ছি তো ভাইয়া, হ্যাঁ আরেকটু ফাস্ট হচ্ছি, আরেকটু বড়। আচ্ছা, হয়েছে। সমবিব্যাহারের মধ্যে কয়টি উপসর্গ আছে? প্লিজ সবাই উত্তর করবেন, সবাই কমেন্টে জানাবেন সমবিব্যাহার শব্দের মধ্যে মোট কয়টি উপসর্গ আছে। আচ্ছা, আমরা যদি ভাগ করি তাহলে অবশ্যই সন্ধি অনুসারে ভাগ করতে হবে। সবাই উত্তর করবেন, 10-এর কোনটা উত্তর হবে? 10-এর কোনটা উত্তর হবে? আচ্ছা, যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে সুবিধা হয়। আর উপসর্গ নির্ণয়ের জন্য অবশ্যই শুরুতে আপনাকে সন্ধি বিচ্ছেদ জানতে হবে, অবশ্যই শুরুতে আপনার সন্ধি বিচ্ছেদ জানতে হবে। সমযোগ, অভিযোগ, বিযোগ, আহারের আ। সমযোগ, অভিযোগ, বিযোগ, আহার, এই আহারের আটা হচ্ছে উপসর্গ, আহারের আটা হচ্ছে উপসর্গ। তাহলে সমবিব্যাহার এই শব্দের মধ্যে কয়টি উপসর্গ পাচ্ছি আমরা? সমবিব্যাহার 2টি, 1টি, 3টি, 3টি। অনেক উত্তর করেছেন 3টি, কিন্তু উত্তর আমরা কয়টা পেয়েছি? সমযোগ, অভিযোগ, বিযোগ, আহার। এই প্রশ্নটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। সমবিব্যাহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? প্রিয় ভাই বোন আমার, সমবিব্যাহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? 2টি। না, 2টি না, এখানে আছে সমযোগ, অভিযোগ, বিযোগ, আহারের আ। মোট 4টা উপসর্গ পাচ্ছি আমরা, মোট 4টি উপসর্গ পাচ্ছি। যারা আমার এই আজকে যে খাদ্য অধিদপ্তরের প্রশ্নটা হয়েছে, এই প্রশ্নের সমাধান এমনকি ব্যাখ্যা চান, তারা অবশ্যই কমেন্টে জানান একটু যে ব্যাখ্যা চাই বা সমাধান চাই।
ব্যাখ্যা চাই বা সমাধান চাই। যদি 500 কমেন্ট আসে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা দেব। ব্যাখ্যা চাই বা সমাধান চাই। আমরা দ্রুত যেহেতু ক্লাসটা শেষ করছি, এর মানে হচ্ছে আমরা ব্যাখ্যা দেব, কিন্তু আপনাদের চাহিদা আছে কিনা সেটার উপর ডিপেন্ড করছে। সমব্যবহার শব্দের কয়টি উপসর্গ আছে এটা উত্তর করবেন, আর ব্যাখ্যা চান কিনা বা সমাধান চান কিনা সেটা আমাকে একটু জানাবেন। ব্যাখ্যা চান কিনা, সমাধান চান কিনা সেটা একটু আমাকে জানাবেন। আজকে খাদ্য অধিদপ্তরে যে প্রশ্নটা হয়েছে, এই প্রশ্নটা যেহেতু একদম সম্প্রতি প্রশ্ন, খাদ্য অধিদপ্তরের প্রশ্নটা, যারা যারা ব্যাখ্যা চান অবশ্যই উত্তর করবেন। যারা যারা ব্যাখ্যা চান অবশ্যই উত্তর করবেন। ব্যাখ্যা চাই, ব্যাখ্যা চাই, সমাধান চাই। লতিফুর রহমান ব্যাখ্যা চাই, ধন্যবাদ। আচ্ছা, আজকের প্রশ্ন যদি ব্যাখ্যা করি ইনশাল্লাহ, এই প্রশ্ন যদি হুবহু নাও চলে আসে তাহলে হয়তো বা এই প্রশ্ন অনুরূপ প্রশ্ন চলে আসবে। আমরা তাহলে আজকে দ্রুত উত্তর করি ভাইয়া। আপনারা যত দ্রুত উত্তর করবেন, যত দ্রুত উত্তর পারবো তত দ্রুত আমরা ক্লাসটা আগাইতে পারবো। তাহলে সমব্যবহার শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? ব্যাখ্যা বলেছে কি, সম যোগ অভিযোগ বিযোগ আহারের মোট 4টি উপসর্গ। তাহলে দুইটি হবে না, 3টি হবে না, 5টি হবে না, উত্তর হবে 4টি। উত্তর হবে 4টি। প্রথমে বলেছি উপসর্গ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই শুরুতে আমাদের সন্ধি বিচ্ছেদটা জানতে হচ্ছে, সন্ধি বিচ্ছেদ জানতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই, সুসংবাদ শব্দে কয়টি উপসর্গ আছে? প্রিয় ভাই বোন আমার দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। সুসংবাদ, সুসংবাদ শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে? 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 প্রথমে বলছি অবশ্যই সন্ধি বিচ্ছেদ করবেন। সমাধান চাই রফিকুল ইসলাম। আচ্ছা, সমাধান চাই, সমাধান চাই, ধন্যবাদ। সমাধান তাহলে অবশ্যই দেওয়া হবে। আমার প্রিয় ভাই বোন যারা যারা সমাধান চেয়েছেন আলহামদুলিল্লাহ, আমার কথা শুনছেন, এমনকি এটা উত্তর করবেন। 11 কত উত্তর হবে? 11 কত উত্তর হবে? 11 কত উত্তর হবে? ক খ গ নাকি ঘ উত্তর হবে? ক খ গ নাকি ঘ উত্তর হবে? উপসর্গ নিয়ে আমাদের বৃহৎ আলোচনা আছে, উপসর্গ নিয়ে খুব ক্রিটিক্যাল আলোচনা আছে। আমি প্রথমে বলেছি যে যারা যারা আমাদের লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায় ভর্তি হবে তারা অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা, তাহলে সুসংবাদ শব্দে কয়টি উপসর্গ আছে? সুসংবাদ শব্দে কয়টি উপসর্গ আছে? তাহলে প্রথমে দেখি, সু একটা উপসর্গ, সংবাদ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো সম যোগ বাদ, সংবাদ, সম যোগ বাদ, সংবাদ। এখন তাহলে সম একটা উপসর্গ, সু একটা উপসর্গ, তাহলে 11 নম্বরে আমাদের উত্তর হবে কি? ঘ একটি না, গ 4টি না, খ 3টি না, উত্তর হবে 2টি। সু যোগ সম, সু এবং সম, সুসংবাদের মধ্যে মোট 2টা উপসর্গ আছে, সু এবং সম, সু এবং সম, এই 2টা উপসর্গ আছে। প্রিয় ভাই বোন আমার, আশা করি বুঝতে পেরেছি। 3টি উত্তর হবে না, 4টি উত্তর হবে না, 1টি উত্তর হবে না, উত্তর হবে মোট 2টি, সম এবং সু, সম এবং সু, সম এবং সু। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্ন চলে যাই, দেখি অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দটির অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রিয় ভাই বোন আমার দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। অপমান শব্দের অপ উপসর্গটি অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট অর্থে, বিকৃত অর্থে, অথবা অভাব অর্থে, নাকি বিপরীত অর্থে? আমরা সবাই একটু কমেন্টে জানাই। প্রিয় ভাই বোন আমার সবাই একটু কমেন্টে দ্রুত 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 জানাই, একটু দ্রুত জানাই।
অপমান শব্দে অপউপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নিকৃষ্ট অর্থে, বিকৃত অর্থে, অভাব অর্থে নাকি বিপরীত অর্থে? অপমান, অপমানের অপ। আচ্ছা, অপমান শব্দটা যদি আমরা ভাঙি, এটা কি হচ্ছে? মানের বিপরীত। অপমান শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? মানের বিপরীত, মানের বিপরীত, মানের বিপরীত। অপমান শব্দে অপউপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে উত্তর হবে, সবাই উত্তর জানাবেন, নিকৃষ্ট, বিকৃত, অভাব নাকি বিপরীত? নিকৃষ্ট, বিকৃত, অভাব নাকি বিপরীত? নিকৃষ্ট, বিকৃত, অভাব নাকি বিপরীত? ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা সব প্রশ্নের সমাধানে যাব। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন প্রশ্ন সমাধান চাই, প্রশ্ন সমাধান চাই। ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তরের প্রশ্নটা আজকে সমাধান করব। আচ্ছা, তাহলে উত্তর হবে কি? অভাব না, মানের অভাব না। নিকৃষ্ট অর্থ প্রকাশ করেনি, বিকৃত অর্থ প্রকাশ করেনি, অভাব অর্থটা প্রকাশ করেনি, অর্থ প্রকাশ করেছে বিপরীত, মানের বিপরীত, মানের বিপরীত অর্থ প্রকাশ করেছে, বিপরীত অর্থ প্রকাশ করেছে। প্রিয় ভাই বোন আমার, বিপরীত অর্থ প্রকাশ করেছে, 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 বিপরীত অর্থ প্রকাশ করেছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা যারা আমার এই ক্লাসের, যারা যারা আমাদের ব্যাখ্যা চান, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার দিয়ে জানাবেন, শেয়ার দেবেন, এমনকি কমেন্টে জানাবেন যে প্রশ্ন সমাধান চাই, ব্যাখ্যা চাই, সমাধান চাই বা ব্যাখ্যা চাই, সমাধান চাই বা ব্যাখ্যা চাই। একটু কমেন্টে জানাবেন। যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি ব্যাখ্যা দিব এবং সমাধান দেব। আজকের সমাধান চাই বা ব্যাখ্যা চাই। আজকে যে খাদ্য অধিদপ্তরে যে পরীক্ষাটা হয়েছে সেটার আমরা ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ, ব্যাখ্যা দেব, ব্যাখ্যা দেব। সবাই কমেন্ট করে জানাবেন সমাধান চান কে কে, ব্যাখ্যা চান কে কে, সমাধান চান কে কে, ব্যাখ্যা চান কে কে, সমাধান চান কে কে, ব্যাখ্যা চান কে কে। ভাইয়া সমাধান চাই, স্যার ব্যাখ্যা চাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এস সাজ্জাদ, আচ্ছা এবারে জুতন চৌধুরী, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ভালোবাসা ভাইয়া। এস সাজ্জাদ ধন্যবাদ। এরপরে ইসমাইল, সমাধান দুটাই চাই, ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ। আপনারা যদি চান আমি দিতে বাধ্য, কারণ আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদেরকে আমি ভালোবাসি, ভালোবাসার কারণে তো ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, আর আপনারা আমাকে ভালোবাসার জন্য আজকে ক্লাসটা করছেন, আজকে ক্লাসটা করছেন। সবাই দ্রুত কমেন্টে জানাবেন সমাধান চাই, সমাধান চাই, চাই চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই, সমাধান অবশ্যই চাই। ধন্যবাদ 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 অনেককেই। আচ্ছা, সাইফা ফ্যাশন, সালোয়ার মুর্শেদ, ইতি খাতুন। আচ্ছা, তাহলে আমরা ব্যাখ্যায় চলে যাব এখন। ব্যাখ্যায় চলে যাব। আজকের যে প্রশ্নটা সেটার ব্যাখ্যায় চলে যাব। খাদ্য অধিদপ্তরের প্রশ্ন। এই যে বাংলা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, খাদ্য অধিদপ্তর। বলছি ব্যাখ্যা দেব। আচ্ছা, সমাধান চাই, দুইটাই চাই। ধন্যবাদ সুজন আলী, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে জানিয়ে দেন অন্যদেরকে যে আজকের প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি। নগদ নগদ সবকিছুই। আচ্ছা, সবাই প্রিয় ভাই বোন আমার, যারা যারা লাইভটা শেয়ার করেননি সবাই একটু কষ্ট করে জাহিন ভাইয়ের জন্য শেয়ার করে দেন তো। আচ্ছা, এখন আমরা যদি ব্যাখ্যায় চলে যাই, আমাদের প্রশ্ন ছিল কি, শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে? শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কি বলে?
আচ্ছা, এখন যদি আমরা উত্তর করি, আমাদের ম্যাক্সিমাম দেখি উত্তর করেছে মাতৃভাষা, প্রথম ভাষা, আঞ্চলিক ভাষা। মাতৃভাষা, প্রথম ভাষা এবং আঞ্চলিক ভাষা। আপনারা কে কি উত্তর করেছেন জানি না। যারা যারা পরীক্ষা দিয়েছেন দেখেন, শিশু প্রথম যে ভাষা শেখে এটা অনেকে বলছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কি বলেছে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মানেটা কি? প্রথম ভাষা। আর এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটা পারিভাষিক শব্দ যার অর্থ হচ্ছে মাতৃভাষা। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি একটা পারিভাষিক শব্দ যার অর্থ হচ্ছে মাতৃভাষা। কিন্তু বাংলা একাডেমির আবার আঞ্চলিক যে বাংলা অভিধানটা আছে, এই অভিধানে বলা হয়েছে শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলা হয় আঞ্চলিক ভাষা। তাহলে কোনটা নেবেন? প্রথম ভাষা উত্তর হবে, আবার মাতৃভাষা উত্তর হবে, আবার আমাদের বাংলা একাডেমিতে যে আঞ্চলিক অভিধানটা আছে সেখানে বলেছে শিশু প্রথম যে ভাষাটা শেখে তাকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষা। তাহলে উত্তর হবে কোনটা ভাইয়া? ঘ, উপরের সবগুলো। উত্তর হবে ঘ, উপরের সবগুলো। তাহলে 1 নম্বর প্রশ্ন, প্রথম শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলা হয় আঞ্চলিক ভাষা। প্রথম ভাষা, মাতৃভাষা, সবগুলোর ব্যাখ্যা আছে। আমরা জানি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা, যেটাকে আবার পারিভাষিক ধরলে হচ্ছে কি মাতৃভাষা। আবার আমাদের বাংলা একাডেমি উত্তর করেছে, বা বাংলা একাডেমির বইতে আছে শিশু যে প্রথম ভাষাটা শেখে সেটা মূলত মায়ের ভাষাটা শেখে, সেটা আঞ্চলিক ভাষাটা শেখে। তাহলে উত্তর হবে আঞ্চলিক। 3টা যখন উত্তর হবে তাহলে উপরে সবগুলো, উপরে সবগুলো। পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, পরের প্রশ্ন আছে আমার সোনার বাংলা গানটির সুরকারকে। আমরা সবাই জানি এটা। আমার সোনার বাংলা গানটির সুরকারকে, আমার সোনার বাংলা গানটির সুরকারকে পান্নু ইসলাম, মাতৃভাষা বোরহান। আচ্ছা, এটা উত্তর হবে সব। আমার সোনার বাংলা গানটির সুরকারকে সবাই জানি, লেখক অর্থাৎ জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা এই গানটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীতের লেখক বা সুরকার, গীতিকার সবকিছু কি? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা গানটির সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরো ফাস্ট হচ্ছি, আরো ফাস্ট হচ্ছি। সবাই দ্রুত কমেন্ট করে জানাবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, এরপরে যদি চলে যাই 3 নম্বরে, যিনি বক্তৃতা দানে পটু। এক কথা প্রকাশ হয়েছে, যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় কি? বক্তা, বাচাল, বাগ্মী নাকি মিতভাষী? যিনি বক্তৃতা দানে পটু, যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলা হচ্ছে? যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলা হচ্ছে? যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলা হচ্ছে? বক্তা না, বাচাল না, মিতভাষী না। উত্তর হবে কি ভাইয়া? বাগ্মী। উত্তর কি হবে? বাগ্মী উত্তর হবে। আমি ব্যাখ্যা সহ উত্তর করেছি যে এটা প্রথম প্রশ্নে ব্যাখ্যা সহ উত্তর করেছি। আঞ্চলিক ভাষাও হবে, মাতৃভাষা হবে, প্রথম ল্যাঙ্গুয়েজও হবে, প্রথম ভাষাও হবে। জানো না? কেননা আমরা বলছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা একটা পারিভাষিক শব্দ, যেটাকে আমরা বাংলা করলে পাবো প্রথম ভাষা। প্রথম ভাষা পাচ্ছি। এরপরে যেহেতু এটা পারিভাষিক শব্দ, তার মানে এটার অর্থ হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা পাচ্ছি, যেহেতু দুইটাই পাচ্ছি, দুইটা তো উত্তর হয় না। এবং আমাদের বাংলা একাডেমি, এটা বিশ্বাস করতে হবে, বাংলা একাডেমির আঞ্চলিক বাংলা ভাষার অভিধান আমি একদম ডিকশনারি খুলে দেখেছি। অভিধানে বলা হচ্ছে যে শিশুরা যে প্রথম ভাষাটা শিখে তাকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষা। তাহলে 3টা যদি উত্তর করা হয়, উত্তর হবে সবগুলো। ধন্যবাদ। যাদের মধ্যে কনফিউশন ছিল অবশ্যই কনফিউশনটা দূর করে নেবেন। আচ্ছা, তাহলে যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হচ্ছে কি? এক কথায় বাগ্মী। কি বলা হচ্ছে ভাইয়া? বাগ্মী। কি বলা হচ্ছে? বাগ্মী। 4 নম্বরে চলে যাচ্ছি। প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা দ্রুত প্রশ্ন সমাধান করছি। সবাই সবাই উত্তর করবেন, দ্রুত ফাস্ট কমেন্ট করবেন। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু উত্তর করবেন, কোন কারকে কোন বিভক্তি? শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
আচ্ছা, মেঘলা আকাশ ধন্যবাদ, আরশি রোজা ধন্যবাদ, মামুন মারুফ ধন্যবাদ। আচ্ছা, দ্রুত উত্তর করবেন। 4 নম্বরে কি উত্তর হবে? 4 নম্বরে কি উত্তর হবে? শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, অপাদানে শূন্য, অধিকরণে শূন্য, নাকি কর্তায় শূন্য? সব জায়গায় শূন্য দেওয়া আছে। তাহলে শুক্রবার আমরা যদি প্রশ্ন করি কি বন্ধ থাকে, কি বন্ধ থাকে, তাহলে উত্তর আসবে বিদ্যালয় বন্ধ থাকে। যদি কি দ্বারা প্রশ্ন করি উত্তর হবে কি? কর্মকারক। এটা সবাই উত্তর করতে পেরেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারকের বিস্তারিত জানতে চাই ইনশাল্লাহ, কারকের বিস্তারিত জানতে পারবেন। কারকের প্রশ্ন আগামী ক্লাসেই পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে উত্তর হবে না, অধিকরণ কারক হবে না, উত্তর হবে কর্মে শূন্য। কর্মে শূন্য। সবাই উত্তর করেছেন ক ক ক ক, তার মানে এই প্রশ্ন সবাই পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই কমেন্টে জানাবেন। তাহলে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। কি বন্ধ থাকে? কি বন্ধ থাকে? বিদ্যালয় বন্ধ থাকে, কর্মে শূন্য হবে, কর্মে শূন্য হবে, উত্তর হবে কর্মে শূন্য। কর্মে শূন্য। আমরা গত ক্লাসে বলেছিলাম, এর আগে ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছে, বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? সবাই উত্তর করবেন। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? আমরা ইনশাল্লাহ কারকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কারকটা খুব দ্রুতই আমরা কারক ক্লাসটা নেব ইনশাল্লাহ। আরো প্রশ্ন সমাধান করব কারকের প্রশ্ন, যেহেতু প্রতিটা প্রশ্নে আমাদের কারক আসছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কারক নিয়ে আসবো। আচ্ছা, বাংলা ভাষার মৌলিক অংশ, মৌলিক অংশ কতটি? বাংলা ভাষার মৌলিক অংশ কতটি? উত্তর করবেন। 5 উত্তর করবেন। 5 কত উত্তর হবে? 5 কত উত্তর হবে? বাংলা ভাষার মৌলিক অংশ কতটি? বাংলা ভাষার মৌলিক অংশ কতটি? প্রিয় ভাই বোন আমার, দ্রুত উত্তর করবেন। বাংলা ভাষার মৌলিক অংশ কতটি? বাংলা ভাষার মৌলিক অংশ কতটি? 2টি, 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 5টি। আচ্ছা, 5টি তো না, 2টি হবে না। আচ্ছা, দেখি কারা কারা উত্তর করছেন। দ্রুত 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 প্রিয় ভাই বোন আমার, বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। কি কি? প্রথমত ধ্বনি। ধ্বনি থেকে আমরা তৈরি করি কি? শব্দ। শব্দ দিয়ে আমরা তৈরি করি কি? বাক্য। বাক্যের মাঝে আমরা কি খুঁজে পাই? অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই 4টা অংশ আমাদের বাংলা ভাষার মৌলিক অংশ 4টি। 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 ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আচ্ছা, এখন আমরা 5 নম্বরে চলে যাই। কেচে গন্ডুস বাগধারা সঠিক অর্থ কি? কেচে গন্ডুস বাগধারা সঠিক অর্থ কি? কেচে গন্ডুস বাগধারা সঠিক অর্থ কি? গন্ডগোল পাকানো, পুনরায় আরম্ভ, বিলম্বে আরম্ভ, কাটাকাটি করা। কেচে গন্ডুস বাগধারা সঠিক অর্থ কি? সবাই একটু জানাবেন। কেচে গন্ডুস। কেউ কেউ বলছে স্যার একটু স্লো চলুন, কেউ কেউ বলছে স্যার একটু দ্রুত চলুন। স্যার যেভাবে চলছে সেভাবে ইনশাল্লাহ প্রতিটা প্রশ্নের আমরা ব্যাখ্যা দেব পরবর্তী ক্লাসে। আজকে আমরা সমাধান রাখে দিই যতটুকু পারছি। কেচে গন্ডুস বাগধারা সঠিক অর্থ, এটা তো আর ব্যাখ্যা কিছু নাই। উত্তর হবে কি? পুনরায় আরম্ভ। উত্তর হবে কি? পুনরায় আরম্ভ। গন্ডগোল পাকানো হবে না, বিলম্বে হবে না, কাটাকাটি করা এটাও হবে না। উত্তর হবে পুনরায় আরম্ভ। পুনরায় আরম্ভ। পুনরায় আরম্ভ। কেচে গন্ডুস শব্দের অর্থ কি? পুনরায় আরম্ভ। কেচে গন্ডুস শব্দের অর্থ কি? পুনরায় আরম্ভ। কেচে গন্ডুস শব্দের অর্থ কি? পুনরায় আরম্ভ। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। দ্রুত 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 কমেন্ট করে জানান। 6-2, হ্যাঁ 6-2 নম্বর গন্ডগোল পাকানো। 7 নম্বর, গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে এসেছে? যদিও বিদেশি বানানটা হচ্ছে এখানে বিদেশি হবে, দীর্ঘইকার হবে না। যদিও প্রশ্নকর্তা ভুল করেছে, আমার কাছে দোষ নাই। আচ্ছা, সবাই এটা উত্তর করবেন তো ভাইয়া। বার্মিজ, তুর্কি, পর্তুগিজ নাকি হিন্দি? বার্মিজ, তুর্কি, পর্তুগিজ নাকি হিন্দি? বার্মিজ, তুর্কি, পর্তুগিজ নাকি হিন্দি ভাষা? গুদাম শব্দটি
কোন ভাষা থেকে এসেছে? গুদাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গুদাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সাতের উত্তর হবে আরশি রোজা। ধন্যবাদ আপু। প্রিয় ভাই বোন আমার, গুদাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বার্মিজ, তুর্কি, পর্তুগিজ নাকি হিন্দি? সবাই উত্তর করবেন। বার্মিজ, তুর্কি, পর্তুগিজ নাকি হিন্দি? বার্মিজ, তুর্কি, পর্তুগিজ নাকি হিন্দি? কোন ভাষা থেকে এসেছে? গুদাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গুদাম শব্দটি সাইফা ফ্যাশন, এটা একটু ভুল উত্তর করেছেন রোজিনা ইসলাম, আখি ইসলাম, ফারজানা শিমু। আচ্ছা, মানসুরা আফরিন, ফাহিমা আক্তার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সবাই উত্তর করেছেন। গুদাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গুদাম শব্দটি এসেছে কোন ভাষা থেকে? গুদাম শব্দটি এসেছে কোন ভাষা থেকে? বার্মিজ হবে না, তুর্কি হবে না, হিন্দি হবে না, উত্তর হবে পর্তুগিজ ভাষা থেকে গুদাম শব্দটা আসছে। পর্তুগিজ ভাষা থেকে গুদাম শব্দটা আসছে। পর্তুগিজ ভাষা থেকে গুদাম শব্দটা আসছে। ধন্যবাদ সবাইকে যারা যারা উত্তর করতে পারছেন। আরো দ্রুত উত্তর করবেন, প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবেন, প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবেন, প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবেন। আচ্ছা, তাহলে গুদাম শব্দটা পর্তুগিজ। আমরা ভাষা নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, ছন্দে ছন্দে ধুলি আনন্দে সবকিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রতিটা বিদেশি ভাষার শব্দ আমরা ইনশাল্লাহ ছন্দে ছন্দে শিখবো, দেশি ভাষা ছন্দে ছন্দে শিখবো, কবিতার মাধ্যমে শিখবো। আচ্ছা, আপাতত দেখছি গুদাম শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। এরপরে চলে যাচ্ছি ভাইয়া, কপাল কুণ্ডলা উপন্যাসটির লেখক কে? কপাল কুণ্ডল উপন্যাসটির লেখক কে? কপাল কুণ্ডল উপন্যাসটির লেখক কে? কপাল কুণ্ডল উপন্যাসটির লেখককে সবাই উত্তর করবেন। সবাই সবাই উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার। কপাল কুণ্ডল উপন্যাসটির লেখক কে? এটা একটা বিখ্যাত রচনা কপাল কুণ্ডলা। এটার ঔপন্যাসিক কে? সমরেশ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা, কপাল কুণ্ডলা এর উপন্যাসের লেখক কে? সমরেশ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি মাইকেল মধুসূদন দত্ত? উত্তর কি হবে? উত্তর কি হবে সবাই জানাবেন। আটের উত্তর কি হবে? আটের উত্তর কি হবে? আটের উত্তর কি হবে? ক, খ, গ, ঘ। উত্তর কি হবে সবাই জানাবেন। ক, খ, গ, ঘ। আখি, ফারজানা আক্তার শিমু, রোজিনা আক্তার, আচ্ছা ঝরনা আক্তার, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে কপাল কুণ্ডল উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা দ্রুত উত্তর করব। কপাল কুণ্ডলা উপন্যাসের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আমরা উত্তর করি যে নিচের যুগল শব্দে কোনটি সঠিক? নিচের যুগল শব্দ মানে যুক্ত শব্দে বা দুইটা শব্দের মধ্যে কোনটা কোনটা সঠিক আছে? ক, খ, গ নাকি ঘ? কোনটা কোনটা সঠিক আছে সেটা আমরা উত্তর করব। কোনটা উত্তর হবে? নয়ের কোনটা উত্তর হবে? নয়ের কোনটা উত্তর হবে? নয় কোনটা উত্তর হবে? ক, খ, গ নাকি ঘ? কোনটা উত্তর হবে? দুর্নীতি মুমূর্ষ, পুরস্কার আবিষ্কার, লবণ ভীষণ, আশার ভূষণ। কোনটা উত্তর হবে? 9 নাম্বার কি উত্তর হবে? নয়ের কি উত্তর হবে? 9। নিচের যুগল শব্দে কোনটি সঠিক? নিচের যুগল শব্দে কোনটি সঠিক? সবাই উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার। সবাই উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার। আর যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন। সবাই উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার। 9 ক, 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 ক। আচ্ছা, আমরা দেখি 9 নম্বরে ঘয়ে কোনটা ভুল আছে? ঘয়ে ভুল আছে ভূষণ শব্দে যদি দীর্ঘ উকার হতো তাহলে এই বানান গুচ্ছটা শুদ্ধ হতো। ভূষণ শব্দে রস্য উকার দেয়া, তার মানে এটা উত্তর হবে না। এরপরে ভাইয়া লবণ বানানে এই যে আমরা যেই স্বভাবতই মূর্ধন্য হয় যেখানে, সেখানে কি লবণ বানানটা আছে? তাহলে লবণ বানানটা ভুল আছে, মূর্ধন্য হবে। আবার পুরস্কার আমরা জানি যদি স্বরে অ বা স্বরে আ থাকে এরপরে হবে দন্ত স।
আবার যদি রস্বই থেকে ও পর্যন্ত থাকে, রস্বই থেকে যদি ও পর্যন্ত থাকে, রস্বই থেকে যদি ও পর্যন্ত থাকে, তখন হবে মূর্ধন্য ষ। যেমন যদি বলি পরিষ্কার, শেষে কি আছে? রস্বই আছে, এখানে কি হলো? মূর্ধন্য ষ। যদি বলি পুরস্কার, রস্বতে কিছু নাই মানে কি? রস্বতে কিছু নাই মানে কি? স্বরে অ আছে, তাহলে এখানে হবে দন্ত স, পুরস্কার। যদি বলি তিরস্কার, তিরস্কার, রস্বতে কিছু নাই মানে কি? এখানে কিছু নাই মানে কি? স্বরে অ আছে, আর অ থাকলে কি হবে? দন্ত স। যদি হয় তাহলে হবে তিরস্কার। আর এখন পুরস্কার দেয়া, তারপর কি আছে ভাইয়া? মূর্ধন্য ষ আছে, তাহলে এখানে পুরস্কার বানানটা ভুল। আবিষ্কার ঠিক আছে, আবিষ্কার মান ঠিক আছে। আমাদের বলছে নিচের যুগল শব্দের কোনটি সঠিক? দুইটা সঠিক হইতে হবে, একটা হলে হবে না। দুর্নীতি এটাও সঠিক, মুমূর্ষু এটাও সঠিক। এখন বলতে পারেন রেফের পরে তো মূর্ধন্য হয়, ভাইয়া এটা তো সমাজবদ্ধ শব্দ। সমাজবদ্ধ শব্দে যদি রেফ থাকেও এরপরও এটা হচ্ছে দন্তন্য হবে। আমরা যদি বলি যে সমাজবদ্ধ শব্দে রেফ থাকার পরও কেন দন্তন্য হবে? সমাজবদ্ধ শব্দে রেফ থাকার পরও কেন দন্তন্য হবে? কারণ আমাদের নিয়মে আছে সমাজবদ্ধ শব্দে নত্ব বিধান খাটে না। সমাজবদ্ধ শব্দে নত্ব বিধান খাটে না। একটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, অবশ্যই আগামী ক্লাসে বা সমাসের ক্লাসে আমরা সম্পূর্ণ জিনিস বুঝতে পারবো, একটু মনোযোগ দেবেন। দুর্নীতি, এটাকে যদি আমরা ভাঙি, প্রথম অংশ পাবো দূর, পাবো হচ্ছে দূর, এরপরে পাবো কি? নীতি, এরপরে পাবো কি? নীতি। বাংলা অনেক বইতে আছে যে সমাজবদ্ধ শব্দে মূর্ধন্য হয় না, এটা সম্পূর্ণ ভুল। মূর্ধন্য হয় না, এটা সম্পূর্ণ ভুল। হবে কি? নত্ব বিধান খাটে না, হবে নত্ব বিধান খাটে না। কিভাবে ভাইয়া? এই যে দুর্নীতি বললাম, কিন্তু আবার যদি বলি অপরাহ্ন, অপরাহ্ন, এখন সরি অপরাহ্ন বানানের মধ্যে যদি দেখি, অপরাহ্নের মধ্যে কি আছে? অপরাহ্নের মধ্যে আছে মূর্ধন্য না। এটা তো সমাজবদ্ধ শব্দ, এটাও সমাজবদ্ধ শব্দ। আবার দুর্নীতি, এটাও সমাজবদ্ধ শব্দ, কিন্তু অপরাহ্নের মধ্যে মূর্ধন্য হলো, দুর্নীতির মধ্যে মূর্ধন্য হলো না, দুর্নীতির মধ্যে দন্তন্য হলো। তাহলে যে নিয়মটা আছে যে সমাজবদ্ধ শব্দে মূর্ধন্য হয় না, এটা ভুল। এটা কি? ভুল। আজকে একটু শর্টভাবে শেখাবো। দুর্নীতি এবং অপরাহ্নের মধ্যে যদি আমরা ভাগ করি, দুইটা আগে ভাগ করে নেব। পূর্বপদ এবং পরপদ যদি ভাগ করি, পূর্বপদ এবং পরপদ যদি ভাগ করি, তাহলে দেখি অপর, বলছি কি? অপর যোগ অনহ, অনহ বানানে আবার কি? দন্তন্য হলো। অনহ বানানে আবার কি হলো? দন্তন্য। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে পূর্বপদ এবং পরপদের যুক্ত স্থানে, পূর্বপদ এবং পরপদের, যারা যারা এটা জানেন না অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যারা দেখি আমরা পূর্বপদ এবং পরপদের মাঝে যদি নয়ের ব্যবহার হয় তাহলে হবে দন্তন্য। যদি নয়ের ব্যবহার না হয়, যদি সেখানে আমাদের রি র মূর্ধন্য থাকে, এরপরে হবে মূর্ধন্য। দেখেন অপর যখন দুইটা যুক্তি স্থানে আয়ের ব্যবহার হয়েছে, আয়ের ব্যবহার হয়েছে, আয়ের ব্যবহার হয়েছে, এর জন্য পরবর্তীতে ঠিকই আমাদের মূর্ধন্য হয়েছে। কিন্তু দুর্নীতির যুক্তি স্থানে নয়ের ব্যবহার হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, শুধু পরে যা হয় একটা কথা মাথায় রাখবেন, আমরা অবশ্যই এটা বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে যুক্তি স্থানে পূর্বপদ এবং পরপদের যুক্তি স্থানে, পূর্বপদ এবং পরপদের যুক্তি স্থানে যদি নয়ের ব্যবহার হয় তাহলে অবশ্যই দন্তন্য দেব। কি দেব? অবশ্যই দন্তন্য দেব। তাহলে আমাদের দুর্নীতি এবং মুমূর্ষ, দুর্নীতি এবং মুমূর্ষ, ইনশাআল্লাহ বানান নিয়ে আমরা বিস্তর আলোচনা করব ক্লাসের মধ্যে। দুর্নীতি এবং মুমূর্ষ এই দুইটা বানান সঠিক, তার জন্য নয়ের উত্তর হবে ক। নয়ের উত্তর হবে কি ভাইয়া? ক। এরপরে চলে যাই আমরা 10 নম্বরে। 10 নম্বরে মন মাঝি কোন সমাস? মন মাঝি কোন সমাস? মন মাঝি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারায়, রূপক কর্মধারায়, উপমান কর্মধারায়, নাকি উপমিত কর্মধারায়? মন মাঝি কোন সমাস? তাহলে মন মাঝি কোন সমাস? মন মাঝি কোন সমাস? সবে উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার, সবে উত্তর করবেন। মন মাঝি কোন সমাস? মন মাঝি কোন সমাস? সাইফা ফ্যাশন ভর্তি হতে চাই, অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন। যারা যারা ভর্তি হতে চান আমার লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায় অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন। মন মাঝি কোন সমাস?
মন মাঝি কোন সমাস? ক্লাস থাকাকালীন অবস্থায়, যদি আমাদের লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায় কেউ ভর্তি হন তাহলে অবশ্যই তারা আমার জন্য ডিসকাউন্ট পাচ্ছে 1450 টাকা। 1450 টাকা। দ্রুত দ্রুত কমেন্ট করে জানাবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন যারা যারা ভর্তি হতে চান। আচ্ছা, কমেন্ট এটাও করবেন যে মন মাঝি শব্দটি কোন সমাস? মন মাঝি শব্দটি কোন সমাস? যদি উত্তর না করেন তাহলে তো আমরা আগাইতে পারছি না। শিশির বিন্দু, ইতি খাতুন ধন্যবাদ, ফাহিমা আক্তার ধন্যবাদ, রিয়াদুল ইসলাম ধন্যবাদ ধন্যবাদ। তাহলে মন রূপ মাঝি, ব্যাচ বাক্য কি হবে ভাইয়া? মন রূপ মাঝি, মন রূপ মাঝি। আমরা গত ক্লাসে সমাস একটু ধারণা দিয়েছিলাম, উপমান, উপমিত এবং রূপক। দেখেন হুবহু সেখান থেকে কেমন আসছে, উপমান, উপমিত এবং রূপক গত ক্লাসে পড়েছিলাম। এখন মনটা তো দেখা যাচ্ছে না, মনটাও দেখা যাচ্ছে না, অদৃশ্য এবং ইম্পসিবল জিনিসটা। তাহলে অদৃশ্য পুরোবোধ হলে পরে সেটা আমরা কি দেবো? রূপক কর্মধারা সমাস। তাহলে উত্তর কি হবে ভাইয়া? রূপক কর্মধারা সমাস। 10-এর খ উত্তর হবে, 10-এর খ, রূপক কর্মধারা সমাস, রূপক কর্মধারা সমাস। বসুমতী শব্দটির অর্থ কি? বসুমতী শব্দটির অর্থ কি ভাইয়া? বসুমতী শব্দ অর্থই তো হচ্ছে পৃথিবী। কি অর্থ? বসুমতী অর্থ হচ্ছে পৃথিবী, বসুমতী অর্থ হচ্ছে পৃথিবী। এখন গিরি, নদী, ফুল এগুলো কিছু উত্তর হবে না, গিরি, নদী, ফুল এগুলো কিছু উত্তর হবে না। আবার ধরিত্রী অর্থটাও পৃথিবী। তাহলে উত্তর কি হলো? পৃথিবী। উত্তর কি হবে? পৃথিবী। তাহলে 11-র 3 উত্তর হবে, 11-র 3 উত্তর হবে, 11-র 3 উত্তর হবে, 11-র 3 উত্তর হবে। বসুমতী শব্দটির অর্থ কি? বসুমতী শব্দের অর্থ পৃথিবী, ধরিত্রী শব্দ অর্থ পৃথিবী। তাহলে উত্তর হলো কোনটা? উত্তর হলো ধরিত্রী, ধরিত্রী, ধরিত্রী। উত্তর হবে ধরিত্রী, ধরিত্রী শব্দ অর্থ হচ্ছে পৃথিবী। এরপরে চলে যায় ভাইয়া, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা? 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা? জসিমউদ্দিন, কালীপ্রসন্ন ঘোষ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। কার লেখা? সবাই একটু উত্তর করবেন তো ভাইয়া। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। 12 নাম্বার, 12 নাম্বার কি উত্তর হবে? 12 নাম্বার সবাই 12 উত্তর করবেন, 12 নাম্বার উত্তর করবেন। আচ্ছা, সবাই 12 উত্তর করবেন। তাহলে আমাদের জীবনানন্দ দাস ধন্যবাদ, জীবনানন্দ দাস ধন্যবাদ। আচ্ছা ভাইয়া ভর্তি হতে চাই, যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন। আর আজকে লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায় যদি কেউ ভর্তি হন তাদের জন্য জাহিন ভাইয়ের স্পেশাল ডিসকাউন্ট। আমি বারবার বলছি 1450 টাকায় ভর্তি হতে পারবেন, যেটা অন্য সময় ভর্তি হলে আপনার 3000 প্লাস 3500 প্লাস টাকা লাগবে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, তাহলে কি উত্তর হবে? জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। ধন্যবাদ। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটা? একটু আগে বললেন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, চর্যাপদ, চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, চর্যাপদ, চর্যাপদ। যারা যারা আমাদের লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায়, যারা যারা আমাদের লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায়, যারা যারা আমাদের লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায় ভর্তি হবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। অবশ্যই সবাই উত্তর করবেন। এবং বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, চর্যাপদ। আচ্ছা ধন্যবাদ। উত্তর হবে কি? চর্যাপদ। এরপরে আমরা চলে যাই এই যে সাজের মায়া, সাজের মায়া কবিতাটির রচয়িতাকে? সাজের মায়া কবিতাটির
কবিতাটির রচয়িতাকে, সাজান মায়া কবিতা না, এটা কাব্যগ্রন্থ হয় সাধারণভাবে, এটা কাব্যগ্রন্থ। এমনকি এই কাব্যগ্রন্থ হচ্ছে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ, নাকি? সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ, এটা হচ্ছে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ। এটা একটু বিস্তারিত আলোচনা যদি করি, সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ, সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ, যেটা 1938 সালে প্রকাশিত হয়। 1938 সালে প্রকাশিত হয়। তার হাজবেন্ড মারা যাওয়ার পরে, অর্থাৎ সৈয়দ নেহাল মারা যাওয়ার পরে, তিনি যে প্রকৃতি এবং নিজের যে বেখেয়ালিপনা ছিল এখানে এই কবিতার মধ্যে সেটা প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থের মধ্যে তার হাজবেন্ড সৈয়দ নেহাল হোসেন মারা যায় 32 সালে, 1932 সালে মারা যায়। আচ্ছা, আমরা এটা উত্তর করতে থাকি সাজের মায়া কবিতাটির রচয়িতাকে, এটা উত্তর করতে থাকি। আর সবাইকে বলছি ভাইয়া, আমাদের এই যে লাইভ ক্লাস চলাকালীন অবস্থা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এখন 1450 টাকা। আর যে প্রশ্নগুলো আছে অবশ্যই আমরা সেটার ব্যাখ্যা দেব। বলছি যে